আজকে আমাদের আলোচনা ফৌজদারি কার্যবিধি আইনের 195 ধারা হইতে 199 ধারা পর্যন্ত আমরা আলোচনা করব। 195 ধারায় যে কথা বলা আছে যে সরকারি কর্মচারীর আদেশ খুবই গুরুত্বপূর্ণ। সরকারি কর্মচারীর আদেশ যদি কেউ অমান্য করে, যেমন আমরা ফৌজদারি কার্যবিধি আইনের 42 ধারায় পড়ছি যে জনসাধারণের কাছে সাহায্য চাইলো, জনসাধারণ সাহায্য করলো না, তখন আমরা বলছি যে 187 ধারা মোতাবেক তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাবে। তার মানে কি, সরকারি কর্মচারী আদেশ অমান্য করছে। তারপরে আমরা 176 ধারায় পড়ছি, না 145 ধারায় পড়ছি যে সংবাদ দিতে বাধ্য হওয়া সত্ত্বেও কোনো কিছু সংবাদ দিল না। এই ধরনের অপরাধগুলো যেটা তাদেরকে বাধ্যবাধকতা করা হয়েছে কিন্তু তারা সেটা করলো না, বা আমরা 102 ধারায় যে কোনো গৃহ তল্লাশির ক্ষেত্রে সাক্ষী হওয়ার জন্য আদেশ দিল কিন্তু তারা সাক্ষী হলো না, তাহলে তাদের বিরুদ্ধে 187 ধারা মামলা করা যাবে। কিন্তু এই অপরাধ আমলে নিতে হলে এই যে কোনো সরকারি কর্মচারী কোনো ব্যক্তির নিকট সাহায্য চাইলো বা অর্থাৎ সরকারি কর্মচারী কর্তৃক কোনো ব্যক্তিকে সাহায্য করতে বাধ্য হওয়া সত্ত্বেও যদি সে সাহায্য না করে বা সরকারি কর্মচারী আদেশ যদি অমান্য করে, তাহলে তার বিরুদ্ধে মামলা রুজু করতে হলে ওই সরকারি কর্মচারীকে নিজে আবেদন করতে হবে অথবা তার ঊর্ধ্বতন কোনো অফিসারকে দিয়ে আবেদন করতে হবে। সেই আবেদনের প্রেক্ষিতে এই অপরাধগুলো আদালত আমলে নিবে। তাহলে কি আপনি যে কোনো ব্যক্তিকে হাজির হওয়ার জন্য নির্দেশ দিচ্ছেন বা সাহায্য করার জন্য নির্দেশ দিচ্ছেন, সে এসে হাজির হলো না, তখন ওই ব্যক্তির বিরুদ্ধে আপনার নিজের মামলা মানে অভিযোগ দাখিল করতে হবে অথবা আপনার কোনো ঊর্ধ্বতন কর্মকর্তাকে অভিযোগ দাখিল করাতে হবে। আপনি ছাড়া বা ঊর্ধ্বতন কর্মকর্তা ছাড়া অন্য কোনো ব্যক্তি এই অপরাধ যদি দাবি করে বা আবেদন করে তাহলে এই অপরাধ আমলে নিবে না। শুধু এই দুই ধরনের ব্যক্তি আবেদন করলে তার অপরাধ আমলে নিবে। কে? ওই যে ব্যক্তি সাহায্য চাইছে সেই ব্যক্তি অথবা তার ঊর্ধ্বতন অফিসার। এটা বলা আছে 195 ধারার আলোচনা। তাহলে আমরা কি 195 ধারাটা কি বুঝতে পারছি যে কোনো সরকারি কর্মচারীর আদেশ যদি কোনো ব্যক্তি অমান্য করে তাহলে ওই ব্যক্তির বিরুদ্ধে অপরাধ আমলে নিতে হলে ওই সরকারি কর্মচারীকে অথবা ওই সরকারি কর্মচারী কোনো ঊর্ধ্বতন কর্মকর্তাকে লিখিত আদেশ দিতে হবে বা লিখিত আবেদন দিতে হবে, তাহলে এই অপরাধ আমলে নিতে পারবে আদালত। এটা বলা আছে 195 ধারা। আমরা কি 195 ধারা ক্লিয়ার? একটু হা না বলেন, তাহলে আমি 196 ধারায় যাব। আমার কথা কি শোনা যায়? ক্লিয়ার স্যার। আচ্ছা, এই কথাটুকু করতে মানে 1 মিনিট সময় লাগলো সবাই। 196 ধারা বলছে, এই জায়গা থেকে প্রশ্ন হয়েছে, এই যে 196 খুবই গুরুত্বপূর্ণ। গতবার প্রশ্ন হয়েছে, এবারও প্রশ্ন হয়েছে রাষ্ট্রদ্রোহিতা সংক্রান্ত। এবারও কিন্তু কনস্টেবল থেকে এসআই থেকে সাব ইন্সপেক্টর পরীক্ষায় যে রাষ্ট্রদ্রোহিতা সংক্রান্ত প্রশ্ন হয়েছে, কিন্তু এটা হচ্ছে সেই এই যে 196 ধারা বলছে যে রাষ্ট্রদ্রোহিতা সংক্রান্ত কোনো অপরাধ আমলে নিতে হলে অবশ্যই এই সংক্রান্তে সরকার অথবা সরকার কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত অপর কোনো ব্যক্তির আবেদন করতে হবে বা অভিযোগ দাখিল করতে হবে, তাহলে রাষ্ট্রদ্রোহিতা অপরাধ আমলে নিতে পারবে আদালত। এটা বলা আছে 96 ধারা। আর রাষ্ট্রদ্রোহিতা অপরাধগুলো হচ্ছে দণ্ডবিধি আইনের 121 ধারা হইতে
130 ধারা পর্যন্ত রাষ্ট্রদ্রোহিতা সংক্রান্ত যত অপরাধ সেটা বলা হয়েছে দণ্ডবিধি আইনের। তাহলে এই অপরাধগুলো যদি আদালত আমলে নেয় তাহলে অবশ্যই এই অপরাধগুলোর জন্য কাকে আবেদন করা লাগবে বা অভিযোগ দাখিল করতে হবে? হয় সরকার অথবা সরকার কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত অপর কোনো ব্যক্তি। এটা বলা আছে 196 ধারায়। 196 ক ধারা, এটা গতবার প্রশ্ন আসছিল যে অপরাধজনক ষড়যন্ত্র। আপনারা কেউ বলতে পারবেন অপরাধজনক ষড়যন্ত্র দণ্ডবিধি আইনের কত ধারায় বলা আছে? একজন একটু দেন আমাকে, এই যে কমেন্ট করেন যে দণ্ডবিধি আইনে স্যার এত ধারা। 120 ক স্যার। হ্যাঁ, 120 ক অপরাধজনক ষড়যন্ত্র শাস্তি হচ্ছে 120 খ ধারায়। 120 কতি বলছে 2 বা ততোধিক ব্যক্তি যে কাজ বেআইনি সেই কাজটা করার জন্য চুক্তিবদ্ধ করে, সেটাই হচ্ছে অপরাধজনক ষড়যন্ত্র। বা অন্য কোনো কাজ বেআইনি উপায়ে করার জন্য একমত পোষণ করে, সেটাই হচ্ছে অপরাধজনক ষড়যন্ত্র, যা দণ্ডবিধি আইনের 120 কতি বলা আছে। আর শাস্তির কথা বলা আছে 120 খতে। এই অপরাধজনক ষড়যন্ত্রের মামলা দায় করতে হলে অবশ্যই সরকারকে অথবা সরকার কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত অপর কোনো ব্যক্তিকে অভিযোগ দাখিল করতে হবে আদালতে, না হলে অপরাধ আদালত আমলে নিবেন না। এটা বলা আছে 196 কতে। তাহলে রাষ্ট্রদ্রোহিতা সংক্রান্ত অপরাধ আমলে নিতে পারবে কত ধারায়? 196 ধারায়। আর অপরাধজনক ষড়যন্ত্র সংক্রান্ত মামলা অপরাধ আমলে নিবে 196 ক ধারায়। এখন এই যে রাষ্ট্রদ্রোহিতা এবং অপরাধজনক ষড়যন্ত্র, এই যে দুইটা মামলা 196 ও 196 ক, এই ধরনের মামলা কে তদন্ত করতে পারেন? এই ধরনের একটা এমসিকিউ আসছিল মনে হয় আরো 1 বছর না 2 বছর আগে, খুবই একটা গুরুত্বপূর্ণ এমসিকিউ, যে রাষ্ট্রদ্রোহিতা মামলা এবং অপরাধজনক ষড়যন্ত্রের মামলা কে তদন্ত করতে পারেন? এই যে 196, হ্যাঁ, পুলিশ ইন্সপেক্টর, কারেক্ট, পুলিশ ইন্সপেক্টর। এখানে বলা আছে 196 খ। 196 খতে বলা আছে যে রাষ্ট্রদ্রোহিতা অথবা অপরাধজনক ষড়যন্ত্রের মামলার অপরাধ আমলে নিবেন হচ্ছে জেলা ম্যাজিস্ট্রেট। এই অপরাধটা আমলে নিবেন কে? জেলা ম্যাজিস্ট্রেট। আর এই মামলা তদন্ত করতে পারেন পুলিশ অফিসারের ইন্সপেক্টর নিম্নে নয়। তার মানে পুলিশ পরিদর্শক বাংলায় বলে, আর ইংলিশে আমরা বলি ইন্সপেক্টর। অর্থাৎ পুলিশ পরিদর্শক থেকে তদুর্ধ্ব অফিসার এই রাষ্ট্রদ্রোহিতা অথবা আপনার অপরাধজনক ষড়যন্ত্রের মামলা কি করতে পারেন? তদন্ত করতে পারেন। আর এই অপরাধ আমলে নিতে পারবেন কোন শ্রেণী ম্যাজিস্ট্রেট? এমসিকিউ হইতে পারে যে রাষ্ট্রদ্রোহিতা সংক্রান্ত মামলা অথবা অপরাধজনক ষড়যন্ত্রের মামলা কোন ম্যাজিস্ট্রেট আমলে নিতে পারেন? এখানে দিল জেলা ম্যাজিস্ট্রেট, তারপরে দিল প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেট, তারপরে দিল দ্বিতীয় শ্রেণী ম্যাজিস্ট্রেট, তারপরে দিল তৃতীয় শ্রেণী ম্যাজিস্ট্রেট। তাহলে উত্তর হবে কিন্তু জেলা ম্যাজিস্ট্রেট। আবারও যদি আসে যে অপরাধজনক ষড়যন্ত্র অথবা রাষ্ট্রদ্রোহিতা মামলা অপরাধকে তদন্ত করতে পারেন, দিল পুলিশ পরিদর্শক, তারপরে দিল হচ্ছে সাব ইন্সপেক্টর, তারপরে দিল এএসআই, লাস্টে দিল উপরের সব কয়টি। তার মানে উত্তর হবে পুলিশ পরিদর্শক। এটা বলা আছে 196 খতে। ইহা ছাড়াও আরেকটা মামলা আছে, যে মামলাটায় জেলা ম্যাজিস্ট্রেট অথবা পুলিশ পরিদর্শক তদন্ত করতে পারে এই আইনের অধীনে। কেউ কি বলতে পারবেন এটা কত ধারার মামলা? কারোর জানা আছে?
খালিদ কি জানো? স্যার আমি বুঝতে পারিনি। আমি যেটা বলছি যে এই যে রাষ্ট্রদ্রোহিতা মামলা আর হচ্ছে অপরাধজনক ষড়যন্ত্রের মামলা যেমন পুলিশ পরিদর্শক তদন্ত করতে পারেন, এই ফৌজদারি কার্যবিধি আইনে আরেকটা আইনের কথা বলা আছে যে এই মামলা হলেও পুলিশ পরিদর্শকের নিচে তদন্ত করতে পারবে না। এটা কত ধারায় বলা আছে তাই বলছি। অর্থাৎ হ্যাঁ বলো। ওই যে ধর্ষণেরই এটা নাকি স্যার? হ্যাঁ কারেক্ট। ফৌজদারি কার্যবিধি আইনের 561 ধারায় বলা আছে স্বামী কর্তৃক যদি স্ত্রী ধর্ষণ হয়, স্বামী কর্তৃক যদি স্ত্রী ধর্ষণ হয়, এই মামলার বিচার কার্যক্রম জেলা ম্যাজিস্ট্রেট করবেন বা অপরাধ আমলে নেবেন, আর এই মামলার তদন্ত পরিচালনা করবেন পুলিশ পরিদর্শকের নিম্নে নয়। এই একটা আর এই যে 196 শর্ট এফএন কয় দুইটা ধারার অপরাধ তদন্ত করবে পুলিশ পরিদর্শক থেকে তদুদ্ধ, আর বিচার কার্যক্রম অপরাধ আমলে নেবেন জেলা ম্যাজিস্ট্রেট। এই দুইটা ধারার কথা বলছিলাম আমি। 196 শর্ট এফএন খ আর হচ্ছে 561 ধারার দুইটা অপরাধের তদন্ত কে করবেন? পুলিশ পরিদর্শকের নিম্নে নয় বা ইন্সপেক্টরের নিম্নে নয়, আর অপরাধ আমলে নেবেন জেলা ম্যাজিস্ট্রেট, এটা বলা আছে। তাহলে আমরা 196 ক 196 শর্ট এফএন খ এই ধারাগুলো কি আমরা ক্লিয়ার? তাহলে আমি 197 ধারা নিয়ে আলোচনা করব। 197 ধারা যেটা বলা আছে সেটা হচ্ছে যে আপনার দায়রা অর্থাৎ জজ বা ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে বা সরকারি কর্মচারীর বিরুদ্ধে যদি কোনো অপরাধ আমলে নিতে হয় তাহলে অবশ্যই সরকারের অনুমতি নিয়ে অপরাধ আমলে নিতে হবে। অর্থাৎ সরকারের অনুমতি ব্যতীত কোনো সরকারি কর্মচারী অথবা কোনো বিচারকের বিরুদ্ধে কোনো অপরাধ আমলে নিতে পারবেন না, এটা বলা আছে 197 ধারায়। তাহলে আমরা 197 ধারায় কি পড়লাম? আমরা কিন্তু কয়েকটা ধারা খুব গুরুত্বপূর্ণ, বারবার বলতেছি, এইগুলো আপনাদের মনে রাখতে হবে। যেমন আমরা 140 ধারায় পড়ে আসছিলাম, না 132 ধারায় পড়ে আসছি যে বেআইনি সমাবেশে যারা কাজ করবে তাদের বিরুদ্ধে সরকারের অনুমতি ব্যতীত কোনো ফৌজদারি মামলা রুজু করা যাবে না, এটা বলছে। তারপরে পড়ছি 140 142 যে যদি কোনো ম্যাজিস্ট্রেট কি গণ উপদ্রব্যের যে বা উপধ্বংসী এলাকার কোনো জিনিস অপসারণ করে তাহলে ওই ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে বা তার সাথে যারা কাজ করবে তাদের বিরুদ্ধে কোনো দেওয়ানি মামলা রুজু করা যাবে না, এটা পড়ে আসছিলাম 140 আর 142। আর ওই যা পড়লাম 132। আর আজকে পড়লাম 197 ধারা, যে এখানে বলা আছে যে বিচারপতি যারা বিচার কার্যক্রম করবে তাদের বিরুদ্ধে বা কোনো সরকারি কর্মচারীর বিরুদ্ধে যদি কোনো অপরাধ আমলে নিতে হয় অবশ্যই সরকারের অনুমতি সাপেক্ষে নিতে হবে। অর্থাৎ সরকারের অনুমতি না দিলে কোনো সরকারি কর্মচারী বা বিচারপতির বিরুদ্ধে কি অপরাধ আমলে নেওয়া যাবে না, এটা বলা আছে 197 ধারায়। তাহলে আমরা 197 ধারা ক্লিয়ার। এরপরে আমরা পড়াবো 198 ধারা। 198 ধারাটা একটা গুরুত্বপূর্ণ ধারা। এখানে বলছে চুক্তি, বিবাহ, তারপরে বিবাহ গোপন রেখে, অর্থাৎ একবার একটা প্রশ্ন আসছিল ওই যে দণ্ডবিধি আইনের 493, 94, 95 ধারা, হ্যাঁ
জি স্যার, দণ্ডবিধানে 497। না, 97 হলো পরেরটা। এই 98তে যেটা বলা আছে সেটা হচ্ছে দণ্ডবিধি আইনের 493 থেকে 496 ধারা পর্যন্ত যে অপরাধগুলো আছে, অর্থাৎ জীবদ্দশায় পুনরায় বিবাহ, অর্থাৎ আপনার স্ত্রী বেঁচে থাকা অবস্থায় আপনি যদি বিবাহ করেন, এটা 493। 494 বলা আছে যে আপনার স্ত্রীকে, অর্থাৎ আপনার বউ থাকতে আপনি দ্বিতীয় বিবাহ করছেন, প্রথম বউকে জানান নাই বা দ্বিতীয় বউকেও জানান নাই। আর 496 প্রশ্নটা আসছিল যে সাজানো বিবাহ অনুষ্ঠান তৈরি করে বিবাহ করছে, কিন্তু পরবর্তী দেখা গেছে যে এটা কোনো বিবাহই হয়নি। এরকম একটা প্রশ্ন আসছিল না এবার? জি স্যার, আসছিল স্যার। এটাই কিন্তু 496। এই যে এই ধরনের যে অপরাধগুলো, এই অপরাধগুলোর বিচার কার্যক্রম করতে হলে কাকে অভিযোগ করতে হবে? এখানে হচ্ছে ক্ষতিগ্রস্ত যিনি ব্যক্তি হবেন তিনি, অর্থাৎ তাহলে এই ধরনের অপরাধে ক্ষতিগ্রস্ত ব্যক্তি হয় কে? নারী, অর্থাৎ স্ত্রীলোক। এই স্ত্রীলোকই অভিযোগ দাখিল করবে। কত ধারায়? এই যে 198 ধারা। তিনি অভিযোগ দাখিল করলে সে অপরাধ আমলে নিবে 198 ধারায়। আর 199 ধারায় যে অভিযোগগুলো অপরাধ আমলে নিবে সেটা হচ্ছে দণ্ডবিধি আইনের 497, 498। 497 তো আমরা জানি ব্যভিচার, আর 498 আমরা জানি কোনো স্ত্রীকে ফুসলিয়ে নিয়ে গেলে। তাহলে এখানে ক্ষতিগ্রস্ত ব্যক্তি কে? কেউ বলতে পারবেন? ওই স্ত্রীর স্বামী স্যার। এখানে কিন্তু ব্যভিচার করলে ক্ষতিগ্রস্ত ব্যক্তি স্ত্রী না, এখানে ব্যভিচার করলে তার ক্ষতিগ্রস্ত ব্যক্তি হবে তার স্বামী। আর এই 498 তার স্ত্রীকে ফুসলা নিয়ে গেলে সেখানেও ক্ষতিগ্রস্ত ব্যক্তি হচ্ছে তার স্বামী। এখন এই স্বামী যদি যে ক্ষতিগ্রস্ত ব্যক্তি, অর্থাৎ 497, 498 ধারার অপরাধের যে ক্ষতিগ্রস্ত ব্যক্তি, তিনি এই মামলা রুজু করতে হবে। তাহলে এই অপরাধ আমলে নিবেন 499 ধারা মোতাবেক। এখন ওই এখানে আবার একটু ব্যতিক্রম আছে যে ওই ব্যক্তি যদি পাগল থাকে বা মস্তিষ্কবিহীন থাকে বা শিশু থাকে বা নাবালক থাকে, তাহলে তার পক্ষে তার প্রতিনিধি হিসেবে তার যিনি অভিভাবক আছেন, অর্থাৎ পিতা মাতা ভাই বোন যিনি থাকবেন, তিনি তার পক্ষে হয়ে আবেদন করবেন, অর্থাৎ মামলা রুজু করবেন তার পক্ষে। তাহলে আদালত ওই অসুস্থ পাগল মস্তিষ্ক ব্যক্তি যারা আছেন তাদের অপরাধ আমলে নিতে পারবেন। আর যদি সুস্থ ব্যক্তি হয় তাহলে তাকে নিজে আবেদন করতে হবে, তাহলে তার অপরাধ আমলে নিবে 199 ধারা অনুসারে। তাহলে আমরা 199 ধারা, আর একটা বিষয় আছে 99 ক, সেটা হচ্ছে যে যদি কোনো সৈনিক, অর্থাৎ সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী যারা সৈনিক আছে তারা যদি ছুটি না আসতে পারেন, তাদের ওয়াইফ যদি এই ধরনের কোনো কার্যক্রম করেন, সেক্ষেত্রে তার পরিবারের যারা অভিভাবক থাকবেন তারা এই অপরাধের বিরুদ্ধে কি করতে পারবেন? অভিযোগ দাখিল করতে পারবেন, এবং সেই অভিযোগের প্রেক্ষিতে আপনার এই যে 199 শর্ট এবং ক ধারা মোতাবেক অপরাধ আমলে নেবেন। এই ছিল হচ্ছে আমাদের আজকের আলোচনা। এই যে আপনার 195 থেকে 199 শর্ট এবং ক পর্যন্ত। আমি আবার একটু পুনরায় রিপ্লে করি যে 195 ধারা যেটা বলছে যে কোনো সরকারি কর্মচারী যদি কোনো ব্যক্তির নিকট
সাহায্য চায় বা সরকারি কর্মচারী আদেশ যদি কোনো ব্যক্তি অমান্য করে, তাহলে ওই ব্যক্তির বিরুদ্ধে সরকারি কর্মচারী যদি কোনো অভিযোগ দাখিল করে, তাহলে অবশ্যই যে আদেশ দিতেন তাকে করতে হবে, অথবা তার ঊর্ধ্বতন কোনো কর্মকর্তাকে আবেদন করতে হবে। তাহলে সেই অপরাধ আমলে নিবে আদালত। তাহলে ওই সরকারি কর্মচারীকে করতে হবে, অথবা তার ঊর্ধ্বতন অফিসার যদি এই অভিযোগ দাখিল করে, তাহলে সেটা আদালত গ্রহণ করবে। আর যদি তার নিম্ন কর্মচারী করে, তাহলে সেটা আদালত গ্রহণ করবে না। এটা বলছে 195 ধারা। 196 ধারা বলছে যে দণ্ডবিধি আইনে যে অপরাধগুলো রাষ্ট্রদ্রোহিতা সংক্রান্ত, সেই অপরাধগুলো যদি আদালত আমলে নিতে হয়, তাহলে সেই অপরাধের জন্য সরকার অথবা সরকার কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত এইরূপ ব্যক্তিকে এই অপরাধের জন্য অভিযোগ দাখিল করতে হবে, তাহলে অপরাধ আমলে নিবে। এটা বলা আছে 196 ধারা। 196 শর্ট টাইপের কতে যেটা বলা আছে, সেটা হচ্ছে যে অপরাধজনক ষড়যন্ত্র সংক্রান্ত কোনো মামলা সরকার অথবা সরকার কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত অপর কোনো ব্যক্তি ব্যতীত কেউ দাবি করলে সেটা হবে না, এবং এই ধরনের ব্যক্তি যদি অভিযোগ দাখিল করে, তাহলে অপরাধ আমলে নিয়ে বিচার কার্যক্রম করতে পারবে। এটা বলা আছে 196 শর্ট টাইপের কতে। 196 শর্ট টাইপের খতে যেটা বলা আছে যে আপনার এই যে রাষ্ট্রদ্রোহিতা মামলা অথবা অপরাধজনক ষড়যন্ত্রের মামলা কে আমলে নিতে পারেন, এখানে বলা আছে জেলা ম্যাজিস্ট্রেট এই ধরনের অপরাধের মামলা আমলে নেবেন। এবং কে তদন্ত করবেন, এখানে বলা আছে যে পুলিশ ইন্সপেক্টরের নিম্নে নয় এরূপ অফিসার এই রাষ্ট্রদ্রোহিতা মামলা অথবা অপরাধজনক ষড়যন্ত্র যে মামলা, এটা তদন্ত কাজ করবেন। এটা বলা আছে 196 শর্ট টাইপের খতে। 197 দ্বারা যেটা আমরা পড়াইছি, সেটা হচ্ছে যে আপনাদের যে কোনো বিচারপতি বা সরকারি কর্মচারীর বিরুদ্ধে কোনো অপরাধ আমলে নিতে হলে সরকারের অনুমতি নিয়ে অপরাধ আমলে নিতে হবে। সরকার যদি অনুমতি না দেয়, তাহলে কোনো বিচারকগণের বিরুদ্ধে অথবা কোনো সরকারি কর্মচারীর বিরুদ্ধে অপরাধ আদালত আমলে নিতে পারবেন না। এটা কিন্তু আমাদের জন্য একটা ডিফেন্স। এটা বলা আছে 197 ধারা। 198 ধারা যেটা বলা আছে, সেটা হচ্ছে দণ্ডবিধি আইনের 493 হইতে 496 ধারার অপরাধ। অর্থাৎ এখানে চুক্তিবদ্ধ, তারপরে জীবদশায় বিবাহ অথবা কোনো নারীকে বিবাহ সংগঠন করার উদ্দেশ্যে বিবাহ করিয়া একটা সাজানো বিবাহ অনুষ্ঠান করানো, এই ধরনের যে অপরাধগুলো করছে, এই অপরাধের বিরুদ্ধে যদি কোনো ক্ষতিগ্রস্ত নারী যদি কোনো অভিযোগ দায় করে, তাহলে এই অভিযোগের প্রেক্ষিতে 198 ধারা মোতাবেক অপরাধ আমলে নেবেন। এটা বলা আছে 198 ধারা। 199 ধারা বলছে যে 497 498 ধারা ব্যভিচার অথবা ফুসলে নিয়ে যা নারীর বিরুদ্ধে এই ধরনের অপরাধ করলে সেক্ষেত্রে ক্ষতিগ্রস্ত ব্যক্তি হচ্ছে তার স্বামী। তার স্বামী যদি মামলা করতে চায়, তাহলে তিনি অভিযোগ করবেন। তিনি ব্যতীত অন্য কোনো ব্যক্তি অভিযোগ করলে সে অপরাধ আমলে নেবে না। শুধু ওই ক্ষতিগ্রস্ত ব্যক্তি যদি মামলা করেন, তাহলে 199 ধারা মোতাবেক তার অপরাধ আমলে নেবে। তবে এখানে কথা আছে, সেটা হচ্ছে যে ওই স্বামী যদি পাগল মস্তিষ্ক বিহীন অথবা আরেকটা বলা আছে যে তিনি যদি অসুস্থ থাকেন, তাহলে তার পক্ষে যিনি প্রতিনিধি বা অভিভাবক থাকবেন, তিনি এই অপরাধের অভিযোগ দাখিল করলে আদালত এটা এই অপরাধের মামলা কি করবেন, আমলে নেবেন। আর 99 কতে যেটা বলা আছে যে যদি কোনো বাহিনী অর্থাৎ বিশেষ করে সেনাবাহিনীর কথা বলছে, যে তিনি যদি
এই স্বামী যদি ছুটি না পান তাহলে তার স্ত্রীর যে ব্যভিচার বা ফুসলিয়ে নিয়ে গেছে এই ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত ব্যক্তি তো তার স্বামী, তাহলে তিনি যদি না আসতে পারেন তাহলে তিনার পরিবারের যিনি অভিভাবক থাকবেন তিনি এই মামলা রুজু করতে পারবেন, এটা বলা আছে। আর এই মামলা রুজুর প্রেক্ষিতে আদালত কি করতে পারবেন, তিনি এই অপরাধ আমলে নিতে পারবেন। এটা 99 ক। এই ছিল আমাদের আজকের আলোচনা। 193, 194, না 195, 196, 196 ক, 196 খ, 197, 198, 199, 199 ক দ্বারা যাবতীয় যা আলোচনা ছিল আপনাদের সম্মুখে প্রত্যেকটা বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে।